তো প্রিয় শিক্ষার্থী, আমাদের ধারাবাহিক আলোচনার অংশ বিশেষ হিসেবে আমরা আজকেও রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে মনোযোগ দিয়ে একটু আলোচনাগুলো শুনবেন, আর যেগুলো বলছি সেগুলো অবশ্যই খাতায় লিখে এক্সারসাইজ করবেন, কারণ ঘুরে ফিরে দেখছি যে এইসব রুলস থেকে ঘুরে ফিরে পরীক্ষায় আসে। সুতরাং আপনারা যদি অবহেলা করেন, এতে করে আপনারাই আলটিমেটলি কি লুজার হবেন। তো দেখেন যে আজকে একটা অ্যাজ ইফ অ্যাজ দো নিয়ে আলোচনা করি। অ্যাজ ইফ অ্যাজ দো, অ্যাজ ইফ একটা লিখলাম, আবার লিখলাম কি অ্যাজ দো, অ্যাজ দো। এই দুটো শব্দের অর্থ কি? যেন। এর বাংলা অর্থ হচ্ছে যেন। শুধু যেন লিখলে আসলে ভুল হয়। এখানে আপনি আরেকটু ভিন্নভাবে যদি লেখেন, এমন যেন, এভাবে বললে আমি যদি অর্থটা বলি তাহলে আপনার কাছে অর্থটা গ্রহণযোগ্য মনে হয়। এমন যেন, হ্যাঁ। তো এইখানে আমি এমন লিখি, এমন যেন। তো অর্থ লিখে রাখেন, এমন যেন। তো যেটা আপনাদেরকে করতে হবে, এই সম্পর্কেও কিছু এক্সারসাইজ আমি দিচ্ছি। এমন যেন নিয়মটা আগে আমরা লিখে ফেলি। অ্যাজ ইফ অ্যাজ দো যদি সেন্টেন্সে থাকে, অর্থাৎ সেন্টেন্স যদি কিসে থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, লিখলাম প্রেজেন্ট ইনডিফিনিট যদি সেন্টেন্স থাকে, এবং এইখানে যদি কি থাকে, মাঝখানে যদি অ্যাজ ইফ অথবা এস টিএস ও এস দো থাকে, যদি অ্যাজ ইফ অথবা এস দো থাকে, পরবর্তী অংশ আপনার হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম, তারপরে পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট অথবা এক্সট্রা অংশ যেটা থাকতে পারে সেটাও হইতে পারে। এখানে এই অংশটা আরেকভাবে করা যেতে পারে, অথবা, অর্থাৎ এই অংশটা সামনের অংশ ঠিক থাকবে, অথবা আপনি লিখতে পারেন, যেমন ধরেন সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস অবজেক্ট, এভাবে আপনি সেন্টেন্স লিখতে পারেন। অর্থাৎ অ্যাজ ইফ অ্যাজ দো যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরবর্তী অংশ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট হবে, পরবর্তী অংশ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অথবা সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস অবজেক্ট, এভাবে হইতে পারে। একটা এক্সাম্পল আপনার পরীক্ষায় যেভাবে আসতে পারে, যেমন ধরেন এভাবে দিতে পারে, আচ্ছা, সে এমন ভাবে ভান করে, প্রিটেন্ডস, she pretends as if she ব্র্যাকেটে দিবে নো, KNOW, নো এভরিথিং। তো আপনি এখানে অ্যান্সার কি দিবেন? she pretends as if she knew everything। তো এইখানে অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে আপনার আমি জানি। এখানে দেখেন প্রথমে বলছে এটা পাস্ট ইনডিফিনিট, নো এর পাস্ট ইনডিফিনিট ফর্ম কি? নিউ, KNEW, নিউ। এটাই হচ্ছে অ্যান্সার। তো আমি এটা দিয়ে আরেকটা এক্সাম্পল বলতে পারি, she pretends, দ্বিতীয় নম্বর যে নিয়মটা আছে এটা নিয়ে আমি আপনাকে আরেকটা এক্সাম্পল বলতে পারি, যেমন ধরেন she pretends as if she এভাবে দিতে পারে, সরি, a mat।
তো দেখেন বি ভার্বে শুধু এখানে কি আসবে, ওয়ার আসবে। যখন এখানে বি দেওয়া থাকে, আপনার এইভাবে ভার্ব দেওয়া থাকলে সরাসরি ভার্বের পাস্ট ফর্ম আপনি ব্যবহার করে ফেলবেন বা বসিয়ে দিবেন। কিন্তু আপনার এইখানে যদি কি থাকে, এই অংশে যদি আপনার বি ভার্ব থাকে তাহলে অবশ্যই ওয়ার হবে। আবার এটা ভাববেন না যে সি তো সাবজেক্ট, এই সাবজেক্টের পরে কি হয়, এই সাবজেক্টের পরে ওয়াস হয়, থার্ড পারসন সিঙ্গুলার যেহেতু এটার পরে ওয়াস হওয়ার কথা, আসলে না, এটা হচ্ছে আনরিয়েল কন্ডিশন। এখানে অবশ্যই আপনি কি যেটাই আসুক না কেন কখনো ওয়াস হবে না, সাবজেক্ট যাই আসুক না কেন কখনো ওয়াস হবে না, আপনাকে এখানে ওয়ারই বসাতে হবে। তার মানে এখানে অ্যান্সার হবে কি, সরি, ওয়ার আ ম্যাড। সে প্রিটেন্ডস, এমনভাবে ভান করছে যেন সে কি ছিলেন, তিনি একজন পাগল ছিলেন। তো এটা একটা পার্ট গেল, অ্যাজ ইফ অ্যাজ দো যুক্ত সেন্টেন্সের এটা একটা পার্ট, আর এটাকে আমি নাম্বারিং করলাম কি হিসেবে, 1 হিসেবে নাম্বারিং করলাম। এখন যাই 2 নাম্বার যে পার্টটা, 2 নাম্বার যে পার্টটা আছে এটাও খুবই গুরুত্বপূর্ণ। এটাতে যেটা থাকবে, প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স থাকবে, তো মাঝখানে যে অংশটা হবে পাস্ট ইনডিফিনিটের মাঝখানে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, তো অ্যাজ ইফ অথবা অ্যাজ দো দিবেন। তো এর পরবর্তী অংশ কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বের কোন ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের 3 নাম্বার ফর্ম, তারপর কি হবে, তারপর এক্সটেনশন বা অবজেক্ট যা হয় তা হবে। এটা কিন্তু আপনি অপরভাবেও আসবে, যেমন ধরেন আচ্ছা অপর অংশ লিখে দেই, এটা এই অংশ এভাবে আসতে পারে, অথবা এই অংশটা হুবহু এভাবে চেঞ্জ করতে পারেন যে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস কি অবজেক্ট। এই অংশতে আপনি চাইলে এটাকে এভাবেও লেখা যেতে পারে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট, এভাবে আসতে পারে। তো আসেন এবার সাবজেক্ট প্লাস হ্যাডবিন প্লাস অবজেক্ট। তো আপনি আসেন এক্সাম্পল হিসেবে দেই, প্রথমটার এক্সাম্পল সি প্রিটেন্ডেড, যেহেতু আগের যে এক্সাম্পল দিয়েছিলাম এটা দিয়ে দিই। এই প্রিটেন্ড শব্দের অর্থ কি, ভান করা বা ছলনা করা। যেমন ধরেন সি প্রিটেন্ডেড অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, তো কি দিতে হবে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের অবজেক্ট, শি হ্যাড নোন এভরিথিং, এভাবে দিই, শি হ্যাড নোন এভরিথিং, শি হ্যাড নোন এভরিথিং, সে এমনভাবে ভান করছে যেন সে সব কিছু জানে। তো নিচে যে এটা যেভাবে আছে সেভাবেও আমি দিতে পারি, যেমন ধরেন শি প্রিটেন্ডেড অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো দিলাম, শি হ্যাড বিন এভরিথিং, সে এমনভাবে ভান করছে যেন সেই সবকিছু ছিল। তো মূলত যা দেখেছি আসলে এই 4টা প্যাটার্নই একেবারে 8-9 থেকে শুরু করে, ইন্টারমিডিয়েট থেকে শুরু করে একেবারে ভর্তি অ্যাডমিশন পরীক্ষা পর্যন্ত এইভাবেই, এই নিয়মটা এইভাবেই আসে। এখানে আমি কয়টা বলেছি, এর মধ্যে 2টো আছে, আর এর মধ্যে কয়টা আছে, এর মধ্যে 2টা রুল আছে, অর্থাৎ ঘুরে ফিরে এই 4টা নিয়মে কি পরীক্ষায় আসে। প্রথম যেই নিয়মটা আলোচনা করলাম, প্রেজেন্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিট অথবা সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস অবজেক্ট,
দ্বিতীয় যে নিয়মটা আলোচনা করলাম অ্যাজ ইফ অ্যাজ দো যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরবর্তী অংশ পাস্ট পারফেক্ট অথবা সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সেন্টেন্সের অবজেক্ট যে অংশটা আছে সেটাই হয়। তো এই বিষয়টা আপনাকে অবশ্যই মনোযোগ দিয়ে লক্ষ্য রাখতে হবে, কারণ পরীক্ষার জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ। তো গত ক্লাসে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে আপনার কতটুকু 20 পর্যন্ত, রোল নাম্বার 20 পর্যন্ত করেছিলাম, অর্থাৎ এটা কমপ্লিট করেছিলাম। আজকে ইনশাল্লাহ আমরা 21 থেকে করব। দেখা যাক নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা কতটুকু করতে পারি। তো দেখেন, সাধারণত সেন্টেন্স যদি ভবিষ্যৎ নির্দেশক শব্দ থাকে, এটা প্রথম দিকে আমি একবার করিয়েছিলাম, টুমরো, দ্য ডে আফটার টুমরো, ইন ফিউচার, নেক্সট, এই শব্দগুলো থাকলে ওই সেন্টেন্সটা কি হবে, ফিউচার ইনডিফিনিট টেন্স হবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্স হবে আর কি। আই গো টু ঢাকা টুমরো, টুমরো যেহেতু আছে আমি বুঝতে পারলাম এখানে কি হবে, ফিউচার ইনডিফিনিট হবে, অর্থাৎ আই শ্যাল গো টু ঢাকা টুমরো, আমি ঢাকা যাব কখন, টুমরো, আগামীকাল যাব। হি জয়েন দেয়ার দ্য নেক্সট ডে, অর্থাৎ ফিউচার ইনডিফিনিট, হি উইল জয়েন দেয়ার, সে জয়েন করবে, কখন জয়েন করবে, ইন দ্য নেক্সট ডে, সেখানে সে ইন দ্য নেক্সট ডে অর্থাৎ আগামী দিনের পরের দিন, পরশু বা আগামীকাল সে কি করবে, জয়েন করবে। তো দেখেন এখানে কি বলেছে যে সেন্টেন্সের সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার হলে ভার্ব সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব অবশ্যই প্লুরাল হবে। দেখেন দ্য ফ্লাওয়ার্স অফ দ্য গার্ডেন, তো এটা দেখেন যেহেতু কোনো সময়ের উল্লেখ নাই, আমরা যেমন ধরেন আমরা বলি কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইনডিফিনিট মানে কি সময় অনির্দিষ্ট, পাস্ট ইনডিফিনিট মানে সময় অনির্দিষ্ট, কোনো সময় যদি উল্লেখ না থাকে তখন আপনি সেটা কি প্রেজেন্ট ইনডিফিনিটও দিতে পারেন, সেটা আপনি চাইলে পাস্ট ইনডিফিনিটও দিতে পারেন। দ্য ফ্লাওয়ার্স অফ দ্য গার্ডেন আর বিউটিফুল দিতে পারেন, অথবা দিতে পারেন ওয়ার বিউটিফুল দিতে পারেন, আর অথবা আপনি ওয়ার, যেহেতু কোনো সময়ের এখানে উল্লেখ নাই আপনি যে কোনো একটা টেন্সে দিলে কি হয়ে যাবে, অ্যান্সার পারফেক্ট হয়ে যাবে। তো দেখেন দিস পেপারস, তো এটা কিন্তু প্যাসিভ আছে, পেপারস যেহেতু আছে এখানে কি দিস পেপারস আপনি চাইলে আর দিতে পারেন অথবা ওয়ার দিতে পারেন, আর অথবা ওয়ার, দিস পেপারস আর প্রিন্টেড অথবা ওয়ার প্রিন্টেড। তো মূল ভার্বের আগে টু হ্যাভ, হ্যাভিং, গট থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, খুবই গুরুত্বপূর্ণ, এই তিনটা আপনারা অবশ্যই লিখে রাখেন। মূল ভার্বের পূর্বে যদি টু বি ভার্ব কোনগুলো, অথবা এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি, এগুলো টু বি ভার্ব, এর বাইরেও আছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। মূল ভার্বের পূর্বে যদি টু বি অথবা হ্যাভিং অথবা গট থাকলে ভার্বের পাস্ট ফর্ম হয়, যেমন ধরেন আই ডু নট মাইন্ড আ কাপ অফ কফি। তো দেখেন এখানে একটা ভুল আছে, ভিন্ন একটা এক্সাম্পল এখানে চলে এসেছে, এই রুলের মধ্যে কিন্তু এই এক্সাম্পলটা পড়ে না, এটা না আপনারা যেটা দিবেন, যেমন ধরেন মাইন্ড একটা ভার্ব, মাইন্ডের পরে আরেকটা ভার্ব আসলে সেই ভার্বের সাথে কি হবে, হ্যাভিং হবে, অ্যান্সার এভাবে দেন। এটা কিন্তু ভিন্ন, আপনাদেরকে মাথায় রাখতে হবে, ভিন্ন আরেকটা নিয়ম থেকে এখানে চলে এসেছে। তবু আপনাকে বুঝিয়ে দিচ্ছে, এটা আগে যেটা আমরা জিরান্ট আলোচনা করেছিলাম, অর্থাৎ দুটো যদি ভার্ব থাকে সেকেন্ড ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। ঠিক একইভাবে এখানে মাইন্ড একটা ভার্ব, তারপরে এই জন্য হ্যাভের সাথে কি দিলাম, আইএনজি দিলাম। I do not mind having a cup of coffee. We went home. He went home. তো went home দিয়েছে, he went home, ঠিক একই রকম এটার মতো এক্সাম্পল, সেকেন্ড ভার্বের সাথে আইএনজি বসিয়ে দেন, হ্যাভিং স্যালারি, অর্থাৎ সে
বাড়িতে ফিরে গিয়েছে, তার স্যালারি নিয়ে সে তার বাড়িতে ফিরে গিয়েছে। দ্বিতীয়টা, এবার এইখানের আসলে এই রুলের এক্সাম্পল হচ্ছে এগুলা, দেখেন এই নিয়মের এক্সাম্পল হচ্ছে এখান থেকে। দ্য thief ran away having, এই যে এগুলার পরে ভার্ব থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে হ্যাভিং আছে তো এখানে হ্যাভিং আছে, তার মানে এখানে যে ভার্ব আছে এই ভার্বের কি হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম, হ্যাভিং সিন। আচ্ছা, আপনাদের সুবিধার্থে এগুলো আমি কি করে দিই, ডিলিট করে দিই। তো দ্য thief ran away having seen the policeman, সিন কেন সিন দিয়েছি, কারণ এখানে আমরা জানি হ্যাভিং এর পরে, এই যে হ্যাভিং এর পরে ভার্ব আসলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তো দ্য প্রিন্সিপাল ডিজায়ার্ড নোটিস টু বি, এই যে টু বি আছে, হ্যাং হাং হ্যাংড, HANGED, হ্যাংড, হ্যাং হাং হ্যাংড পাস্ট ফর্ম কি হবে, যেমন ধরেন হ্যাং যদি প্রেজেন্ট ফর্ম হয় এটার পাস্ট ফর্ম হবে হাং, এটার পাস্ট পার্টিসিপল হ্যাংড, HANGED, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। দ্য ওয়ার্ক ইজ টু বি, এই দেখেন টু বি এর পরে ভার্ব আছে, ভার্বের কোন ফর্ম হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। দ্য ওয়ার্ক ইজ টু বি ডান ইমিডিয়েটলি, সাথে সাথে করা দরকার, টু বি ডান ইমিডিয়েটলি, কাজটা সাথে সাথে করা দরকার। দ্য ওয়ার্ক ইজ টু বি ডান ইমিডিয়েটলি, খুবই গুরুত্বপূর্ণ 24 নম্বর নিয়ম। এগুলোর পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, অর্থাৎ এই ওয়ার্ডগুলো যদি থাকে সেন্টেন্সে, যদি আপনার এই ওয়ার্ডগুলো থাকে ওই সেন্টেন্সটা কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, ফ্যান্সি, এগুলো যদি সেন্টেন্সে থাকে এর পরবর্তী অংশ কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। ইট ইজ টাইম ইউ ফিনিশড আ কোর্স অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইট ইজ টাইম আছে, তার মানে আমাকে কি দিতে হবে, ভার্বের পাস্ট ফর্ম দিতে হবে, অর্থাৎ এখানে অ্যান্সার হবে ফিনিশড, FINISHED, ফিনিশড। ইট ইজ টাইম ইউ ফিনিশড আ কোর্স অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা আপনার সময় একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর কি কোর্স শেষ করা, সেটা আপনার জন্য এখনই সময়। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এইগুলোর অর্থ হচ্ছে কি এখনই সময়। উইশ মানে কি কল্পনা, যেটা তার মানে নিজস্ব ব্যক্তিগত একটা কল্পনা, স্বপ্ন, কিন্তু সত্যি কিছু না, ফ্যান্সি। মোট কথা এইসব শব্দ যদি সেন্টেন্সে থাকে আপনি পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করবেন। I wish I sang, past indefinite tense. I wish past form কি হবে, উইনের ওন, অর্থাৎ সেন্টেন্সের অ্যান্সার কি হবে, I wish I own the first prize in the lottery, ইস আমি যদি লটারিতে কি প্রথম প্রাইজটা পেতাম, I wish I own the first prize in the lottery। তো ফ্লাই, এই ফ্লাই এর ফর্মগুলো কি, ফ্লাই, ফ্লিউ, FLE, ফ্লিউ, ফ্লোন, FLOWN, ফ্লোন, পাস্ট ফর্ম। তার মানে এখানে আমাদের অ্যান্সার কি হবে, যে ফ্লিউ, পাস্ট ফর্ম, FLEW, অ্যান্সার হবে কি ফ্লিউ। I fancy I flew among the stars, ইস আমি যদি তারার মাঝখানে কি উঠতে পারতাম, এই ধরনের একটা অলৌকিক কল্পনার কথা বলছে আর কি। মোট কথা অলৌকিক কল্পনার যদি হয় এই ধরনের অর্থ প্রকাশ করে তখন ফ্যান্সি ব্যবহৃত হয়। তো এই নিচের অংশটা আরো গুরুত্বপূর্ণ, আপনি দেখেন ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে যদি ব্র্যাকেট থাকে, ভার্ব থাকে, তবে ওই ভার্বের আগে টু বসে, অর্থাৎ এগুলো যদি থাকে, এগুলোর পরপরই যদি ভার্ব থাকে ওইখানে ব্র্যাকেটে কি হবে, টু বসবে। অর্থাৎ লেখেন যে, অর্থাৎ এই শব্দগুলোর পরে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে যদি সরাসরি ভার্ব থাকে, যে ইট ইজ টাইম এরপরে সরাসরি ভার্ব আছে, সরাসরি যদি ভার্ব থাকে তখন
ওই ভার্বের সাথে কি বসবে, ওই ভার্বের পূর্বে টু বসাতে হবে, অর্থাৎ অ্যান্সার হবে, এটার অ্যান্সার হবে কি, যেমন ধরেন অ্যান্সার হচ্ছে ইট ইজ টাইম টু প্লে, টু কি দিল, প্লে, ইট ইজ টাইম টু প্লে, এটাই হচ্ছে কি প্লে করার এখনই কি সময়, ইট ইজ টাইম টু প্লে। তো পরবর্তী অংশ দেখেন শিক্ষার্থীরা, আপনি লক্ষ্য করেন, ব্র্যাকেটে যদি বি ভার্ব থাকে, বি ভার্ব বলতে কি, বি ভার্ব কোনগুলোকে বলে, যেমন ধরেন এক্সাম্পল হিসেবে বলি, আপনারা জানেন হয়তো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, shall have, will have, অথবা shall অথবা will etc. shall or will, অনেকগুলো আছে etc. এগুলো হচ্ছে কি বি ভার্ব। তো সাবজেক্ট যদি কি ব্র্যাকেটে যদি বি ভার্ব থাকে, সাবজেক্ট অনুসারে আপনি বসাবেন, খুবই সহজ। আল্লাহর পরে কি হবে, আল্লাহ যেহেতু একজন, আল্লাহ ইজ এভরিওয়্যার, আল্লাহ সর্বত্র বিরাজমান, এভাবে আপনি দিতে পারেন। তো ইট যেহেতু আছে, ইটের পরে কি হবে, পূর্বে এই এগো যদি থাকে, সেন্টেন্সে যদি এগো থাকে, তখন আপনি ওই সেন্টেন্সটা কি দিবেন, ফার্স্ট ইনডিফিনিট টেন্স দিবেন, অর্থাৎ এগো যুক্ত সেন্টেন্স ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। তো আপনি বিষয়টা লক্ষ্য করেন, ইট ওয়াজ, it was 20 years ago, অনেক বছর আগে, it was 20 years ago, one of my friends, খুবই গুরুত্বপূর্ণ, দেখেন ওয়ান যেহেতু আছে, one of my friends অর্থাৎ অনেকগুলো ফ্রেন্ডের মধ্যে একজন, এখানে ওয়ান যেহেতু আছে, এই ওয়ানটা সিঙ্গুলার, one of my friends কি হবে, is a good student, সে কি হবে, is, আমার একটা বন্ধু সে হচ্ছে কি একজন ভালো ছাত্র, one of my friends is good student। তো ক্লাস শুরুতে কিন্তু আপনাদেরকে এই 26 নাম্বার নিয়মটা, আচ্ছা এটা আরেকটু বলি, ওয়ান অফ, যদি এই ধরনের, এই যে দেখেন ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এটা একটা ফ্রেজ, কিন্তু পুরো অংশটা মিলে একটা ফ্রেজ, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, অথবা দিতে পারে ওয়ান অফ দ্য স্টুডেন্টস, এভাবে দিতে পারে, ওয়ান অফ দ্য স্টুডেন্টস, স্টুডেন্টস, বি ভার্ব দিল, সরি, মাই ফ্রেন্ড। সবসময় মনে রাখবেন যে এই সেন্টেন্সটা ওয়ান যদি থাকে, এই ধরনের সাবজেক্ট অথবা ফ্রেজ যদি সেন্টেন্সের শুরুতে থাকে, এখানে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ওয়ান অফ দ্য স্টুডেন্টস, ওয়ান অফ দ্যার পরে সবসময় নাউনটা কি হবে, প্লুরাল হবে। তো তখন আপনি কি করবেন, যে প্রেপোজিশনটা আছে, এই প্রেপোজিশনের পূর্বের নাউনটাই কি হবে, তখন পূর্বের নাউনটাই সাবজেক্ট হয়ে যাবে, এই প্রেপোজিশনের পূর্বের নাউনটাই কি হয়ে যাবে, সাবজেক্ট হয়ে যাবে। তো আপনি দেখেন যে যেহেতু প্রেপোজিশনের পূর্বে এখানে ওয়ান আছে, ওয়ানটা সিঙ্গুলার, সে কারণে এখানে কি হবে, ইস হবে। তো দেখেন ওয়ান অফ দ্য স্টুডেন্টস, ওয়ান যেহেতু সিঙ্গুলার, প্রেপোজিশনের পূর্বে সিঙ্গুলার আছে, তার মানে এখানে আমার অ্যান্সার হবে কি, ইস, এ কারণে আমি এখানে কি দিলাম, ইস দিলাম। তো আসেন এবার 26 নাম্বার নিয়ম, খুবই গুরুত্বপূর্ণ, যে যদিও এটা কি পূর্বে আমি আলোচনা করেছিলাম, গুরুত্বের দিক দিয়ে আমি আলোচনা করেছিলাম, এখন আমরা
ওই আলোচনা থেকে আমরা জাস্ট এক্সারসাইজ করব আর কি। অ্যাজ ইফ অ্যাজ দো যুক্ত সেন্টেন্স বলেছিলাম দুইভাবে হয়। বি যদি থাকে, অ্যাজ ইফ অ্যাজ দো যুক্ত সেন্টেন্স অথবা উইশ যদি থাকে, তো পরবর্তী অংশ পাস্ট ইনডিফিনিট হতে পারে, আবার পরবর্তী অংশ কি সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস অবজেক্ট হইতে পারে। তো ওয়ার কখন হবে? যখন এখানে বি ভার্ব দেওয়া থাকবে তখন আপনি ওয়ার দিয়ে দিবেন। যদি ভার্ব থাকে তখন ভার্বের পাস্ট ফর্ম আপনি দিবেন। হি বিহেভস অ্যাজ ইফ হি ওয়ার এ ম্যাট, শি ওয়ার এ লিডার। সে এমন ভাবে বিহেভ করে যেন সে কি ছিলেন? তিনি একজন লিডার ছিলেন। তো আপনি বিষয়টা লক্ষ্য করেন, শি বিহেভস অ্যাজ ইফ হি ওয়ার, এমন ভাবে সে বিহেভ করে যেন তিনি কি ছিলেন? যেন সে কি ছিলেন? লিডার ছিলেন। এমন ভাবে বিহেভ করে যেন তিনি কি ছিলেন? লিডার ছিলেন। ঠিক একইভাবে দেখেন উইশ আছে, এখানে বি ভার্ব আছে। পরবর্তী অংশ আপনাদেরকে বলেছিলাম কি হবে, হয়তো পাস্ট ইনডিফিনিট হবে অথবা সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস অবজেক্ট হবে। যেহেতু বি আছে এখানে, যেহেতু বি দিয়ে দিয়েছে, তখন আপনি কি দিবেন? এই ওয়ার দিবেন। আই উইশ আই ওয়ার আ মিলিয়নিয়ার। ইস, আমি যদি কোটিপতি হতে পারতাম। আই উইশ আই ওয়ার আ মিলিয়নিয়ার। ইস, আমি যদি কোটিপতি হইতে পারতাম। এবার আসি এটাতে, হি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়ার দ্য ওনার অফ দ্য ফার্ম। সে এমনভাবে কথা বলে যেন সে এই ফার্মের মালিক। প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তার মানে পরবর্তী অংশে বি ভার্ব হবে। যেহেতু এখানে বি আছে, বি মানে কি এখানে শুধু ওয়ারই হবে, এখানে শুধু ওয়ারই হবে। তো দ্য ম্যান স্পিক্স অ্যাজ ইফ অ্যাজ দো হি ওয়ার এ লিডার, এটা একটু আগে করেছি। এমনভাবে সে কথা বলে যেন সে কি ছিলেন? তিনি একজন লিডার ছিলেন। পরবর্তী অংশে এখানে যেটা বলেছে আপনি দেখেন, দ্য ম্যান স্পিক্স অ্যাজ ইফ হি ওয়ার আ ল্যান্ডলর্ড। এমন ভাবে সে কথা বলে যেন সে কি ছিল? একজন ল্যান্ডলর্ড ছিল। তো এই রুলটাও আপনাদেরকে করিয়েছি। যেমন ধরেন যে প্রথম অংশ যদি কি থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, পরবর্তী অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, ভার্ব হলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। হ্যাঁ, হি বিহেভস অ্যাজ ইফ হি বট দ্য কার। এমন ভাবে কথা বলছে যেন সে কারটা কিনেছে, তার মানে এটার পাস্ট ইনডিফিনিট। এই অংশটাকে আমরা কি বানাবো? এই অংশটাকে আমরা পাস্ট ইনডিফিনিট বানাবো। হি বিহেভস অ্যাজ ইফ হি বট দ্য কার, BOUGST, সে কারটা কিনেছে। তো প্রথম অংশ আপনাদেরকে বলেছিলাম, প্রথম অংশ কি হয়? প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরবর্তী অংশে কি হবে? পাস্ট ইনডিফিনিট। আবার প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট হলে পরবর্তী অংশ কি হবে? পাস্ট পারফেক্ট। এখানে দেখেন প্রথম অংশ কিসে আছে? প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। প্রথম অংশ পাস্ট ইনডিফিনিটে আছে, পরবর্তী অংশ হবে পাস্ট পারফেক্ট। এই যে পাস্ট পারফেক্ট টেন্স। হি স্পোক অ্যাজ দো হি হ্যাড ডান দ্য গ্রেট জব, অ্যাজ দো হি হ্যাড ডান। পাস্ট পারফেক্ট মানে কি? অর্থাৎ সাবজেক্ট লাগবে, হ্যাড লাগবে, প্লাস ভার্বের কোন ফর্ম? পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। ঠিক একইভাবে এখানে দিয়েছি, হি স্পোক অ্যাজ ইফ অথবা অ্যাজ দো হি হ্যাড ডান, হি হ্যাড ডান আ গ্রেট টাস্ক। এমন ভাবে কথা বলছে যেন সে অনেক বড় একটা কাজ কি করেছে? করে ফেলেছে। তো 28 নম্বর রুল খেয়াল করেন, হোয়েল। হোয়েল শব্দের অর্থ কি? হোয়েল শব্দের অর্থ কি? যখন। হোয়েলের পরে যদি ভার্ব আসে, ওই ভার্বের সাথে কি বসবে? আইএনজি বসবে। আর যদি ভার্ব না আসে, ওই হোয়েল যুক্ত অংশটা পাস্ট কন্টিনিউয়াস হয়। তো হোয়েলের পরে এখানে ভার্ব আছে, তার মানে এই ভার্বের সাথে কি বসবে? আইএনজি আসবে। হোয়েল টেকিং ডিনার হি রিসিভড দ্য ফোন। ডিনার খাওয়ার সময় সে কি করলো? ফোনটা রিসিভ করেছিল। হোয়েল টেকিং হবে TAKING। হোয়েল টেকিং ডিনার, ডিনার খাওয়ার সময়, হি রিসিভড দ্য ফোন, সে ফোনটা কি করেছিল? রিসিভ করেছিল। হোয়েল দেখেন এখানে কিন্তু হোয়েলের পরপর কি নাই? ভার্ব নাই। হোয়েলের পরপর যদি ভার্ব আসে, তখন ওই ভার্বের সাথে কি বসবে? আইএনজি বসবে। কিন্তু হোয়েলের পরে ভার্ব না থেকে
যদি সাবজেক্ট থাকে তখন ওই সেন্টেন্সটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো আই এর সাথে যেমন হোয়েল আই ওয়াজ প্লেইং ইন দ্য ফিল্ড, হোয়েল আই ওয়াজ প্লেইং, আমি খেলছিলাম। হোয়েল আই ওয়াজ প্লেইং ইন দ্য ফিল্ড আই স হিম কামিং, আমি তাকে আসতে দেখেছিলাম। হোয়েল আই ওয়াজ প্লেইং, তো এখানে আই ওয়াজ প্লেইং কেন দিয়েছে? আমরা জানি হোয়েল যুক্ত সেন্টেন্সের পরে সাবজেক্ট থাকলে ওই সেন্টেন্সটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সুতরাং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের করার জন্য আমরা ওয়াজ অথবা ওয়ার, অর্থাৎ এটার স্ট্রাকচার কি, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার, ওয়াজ অথবা ওয়ার, দেন ওয়ার প্লাস ভার্বের সাথে কি হবে, ভার্বের সাথে আইএনজি বসবে। তো ঠিক একইভাবে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স সাজিয়েছি। এখানে দেখেন হোয়েল ওয়াক আছে, অর্থাৎ হোয়েলের পরপর সরাসরি ভার্ব আছে, তার মানে আমরা এই ভার্বের সাথে কি বসাবো, আইএনজি বসিয়ে দিব। হোয়েল ওয়াকিং ইন দ্য গার্ডেন আ স্নেক বিট হিম, একটা স্নেক তাকে কি করেছে, কামড়িয়েছে। হোয়েল ওয়াকিং, আশা করি বুঝাতে পেরেছি। আবার নিচের সেন্টেন্সে দেখেন আবার হোয়েল হি ওয়াক ইন দ্য গার্ডেন দ্য স্নেক বিট হিম, তো হি যেহেতু আছে তার মানে হোয়েলের পরে সাবজেক্ট থাকলে, ওই হোয়েলের পরে যদি সাবজেক্ট থাকে তখন ওই সেন্টেন্সটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো ঠিক একইভাবে আমি কি দিয়েছি, হোয়েল হি ওয়াজ ওয়াকিং, ওয়াজ ওয়াকিং, হোয়েল হি ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন আ স্নেক বিট হিম, যখন সে গার্ডেনে হাঁটছিল একটা স্নেক কি করে, তাকে কামড় দেয় বা কামড়ায়। While it rained, I was going to college. তো দেখেন ইট যেহেতু আছে, সাবজেক্ট আছে, তার মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। অ্যান্সার কি হবে, while it was NING, while it was raining I was going to college, যখন বৃষ্টি হচ্ছিল আমি কলেজে যাচ্ছিলাম। 29 নম্বরে আসি, লেস্টের পরে, লেস্টের পরে শুড অথবা মাইট বসে, অর্থাৎ লেস্ট যুক্ত সেন্টেন্সে লেস্টের পরে কি বসবে, লেস্টের পরে সাবজেক্ট বসবে, লেস্টের পরে সাবজেক্ট এরকমই হবে, লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট, শুড অথবা মাইট দুটোটার পরে ভার্বের কোন ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন বা অবজেক্ট বসবে। তো প্রিয় শিক্ষার্থী আপনারা দেখেন, রিড অ্যাটেন্টিভলি লেস্ট ইউ ফেল ইন দ্য এক্সাম, সবসময় মনে রাখবেন এখানে মাইট যে বলেছি, মাইট তখনই বসবে, সেন্টেন্স যদি পাস্ট টেন্সে হয় মাইট বসবে, আর সেন্টেন্স যদি প্রেজেন্ট টেন্সে হয় তখন আপনি কি বসাবেন, সেন্টেন্স যদি প্রেজেন্ট টেন্সে হয় তখন আপনি শুড বসাবেন। রিড অ্যাটেন্টিভলি, এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে, এই সেন্টেন্সটা দেখেই বোঝা যাচ্ছে এটা প্রেজেন্ট টেন্সে আছে, তার মানে আমাকে শুড বসাতে হবে। আর যদি এই সেন্টেন্সটা দেখে আমরা বুঝতাম যে পাস্ট টেন্সে আছে তখন আমরা কি মাইট বসাতাম, তার মানে এখানে কি হবে, লেস্ট ইউ শুড ফেল, লেস্ট ইউ শুড ফেল, কারণ আমরা জানি কি লেস্ট যুক্ত সেন্টেন্সে শুড অথবা মাইট বসবে। ওয়ার্ক ফার্স্ট লেস্ট ইউ শুড বি লেট ইন ইউর ক্লাস, এগুলোর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, শুড অথবা মাইটের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ইউ শুড বি, এটা বি হচ্ছে কি, যে বিটা আছে এই বিটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এই বি যদি প্রেজেন্ট ফর্ম হয় এটার পাস্ট ফর্ম কি, ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ার, এটার পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার। তো এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন, আশা করি বুঝাতে পেরেছি। বি হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ওয়াজ ওয়ার হচ্ছে পাস্ট ফর্ম, বিন হচ্ছে কি
পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এইখানে দেখেন 30 নম্বরে যেটা বলেছে উড দ্যাট, উড দ্যাট এর পরে সাবজেক্ট প্লাস কুড, উড দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্বের কোন ফর্ম, প্রেজেন্ট ফর্ম বসবে। তো দেখেন আপনারা উড দ্যাট, উড দ্যাটের পরে সাবজেক্ট আসবে, সাবজেক্টের পরে কুড আসবে, কুডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে। তো দেখেন উড দ্যাট, উড দ্যাট সাবজেক্ট আছে, উড দ্যাট আই, এর পরে কি আসবে, সাবজেক্টের পরে কুড আসবে, আই কুড, কুডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, কুড বি এ বার্ড। ইস, আমি যদি একটা বার্ড হইতে পারতাম। উড দ্যাট আই কুড ভিজিট কক্সেস বাজার, অর্থাৎ আই কুড ভিজিট, ইস আমি যদি কক্সেস বাজার ভিজিট করতে পারতাম। উড দ্যাট আই কুড ভিজিট কক্সেস বাজার, ইস আমি যদি কক্সেস বাজার ভিজিট করতে পারতাম। উড দ্যাট আই কুড গো টু দ্য মুন, অর্থাৎ অ্যান্সার হবে কি আই কুড গো টু দ্য মুন, ইস আমি যদি কি চাঁদে যেতে পারতাম। তো পরবর্তী অংশ দেখি, উড দ্যাট আই কুড বি আ পয়েট লাইক নজরুল, ইস আমি যদি নজরুলের মতো একজন পয়েট হইতে পারি, পয়েট হইতে পারতাম। কুড বি, উড দ্যাট আই কুড বি আ পয়েট লাইক নজরুল, ইস আমি যদি নজরুলের মতো পয়েট হইতে পারতাম। তো দেখেন যে উড দ্যাট আই কুড এন্টার ইনটু দ্য ক্লাসরুম, আই কুড এন্টার, অর্থাৎ ভার্বের কোন ফর্ম দিলাম, প্রেজেন্ট ফর্ম দিলাম। ইস আমি যদি ক্লাসরুমে ঢুকতে পারতাম। তো মোটামুটি আমাদের এই হচ্ছে আলোচনা। আজকেও 21 থেকে 30 পর্যন্ত দিয়েছি, অর্থাৎ টোটাল রুল দিয়েছি কয়টা, 21টা, সরি টোটাল এখন পর্যন্ত হয়ে গিয়েছে 30টা, 3টা ক্লাসে 30টা হয়ে গিয়েছে। এর বাইরে এই ধরনের যে রুলগুলো বেশি গুরুত্বপূর্ণ, এগুলোতে তো সবসময় ফোকাস থাকবে, এগুলোর উপর ফোকাসিং ক্লাস আমি ইনশাল্লাহ দিব। তো রাইট ফর্ম অফ ভার্ব করার আগে কিন্তু আমি আগেই বলেছি, যেমন ধরেন এখানে প্রশ্ন আসবে কম্পারেটিভ, সুপারলেটিভ, ওই ধরনের ট্রান্সফরমেশনগুলো থেকে প্রশ্ন আসবে স্বাভাবিক। সুপারলেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এখান থেকে আসবে। আরো প্রশ্ন আসবে কোথা থেকে, ভয়েস থেকে। আরো প্রশ্ন আসবে স্ট্রাকচার, ওই যে ইন্টারোগেটিভ থেকে, ইন্টারোগেটিভ থেকে প্রশ্ন আসে। তারপর ধরেন ট্রান্সফরমেশনের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে এখানে আসে প্রশ্ন আসে। তো এই টপিকগুলো যদি আপনার ক্লিয়ার না থাকে, রাইট ফর্ম অফ ভার্ব আপনার যতই ক্লিয়ার করার চেষ্টা করেন হবে না, কারণ ওগুলোই হচ্ছে কি বেসিক। ওগুলোর উপর যদি বাড়তি ক্লাস লাগে সেটা অবশ্যই জানাবেন, সেভাবে ইনশাল্লাহ ক্লাসটা ডেকোরেট করা হবে আর কি। আর যে সমস্ত বিষয় আপনাদের আসলে এখনো দুর্বলতা থেকে গিয়েছে অথবা এখনো বুঝতে পারছেন না, সেটা অবশ্যই নক করবেন। ওই বিষয়ের উপর ইনশাল্লাহ ক্লাস দিলে, পরিপূর্ণ ক্লাস দিলে আপনাদের যে দুর্বলতা আছে সেটা কাটিয়ে উঠবেন বলে আশা করছি। যে রুলসগুলো আজকে দিয়েছি এগুলো অবশ্যই খাতায় লিখে ফেলবেন। লিখার পর আপনি নিজে নিজে সেগুলো এক্সারসাইজ করবেন, যাতে করে আপনার যে ল্যাকিংস আছে সেগুলো মাথায় এঁটে গেলে একবারে মানে আর কোথাও আপনার আর সমস্যা হবে না, একেবারে ইউনিভার্সিটি এডমিশন পর্যন্ত আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ।